2024 সালের মার্চের ঘটনা। আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনের একটি হোটেলের পার্কিং লটে ট্রাকের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় এক ব্যক্তিকে। তার হাতে একটি লাইসেন্সড পিস্তল। ট্রাকের যাত্রী আসনে একটি নোট পাওয়া যায়, তাতে লেখা ছিল, আমি আর এটা করতে পারছি না। পরের লাইনে লেখা, আমি প্রার্থনা করি বোয়িংকে এর মূল্য দিতে হবে। কে এই মানুষটি? কেন তার এরকম অস্বাভাবিক মৃত্যু হলো? মানুষটির নাম জন বার্নেট। তিনি ছিলেন বোয়িং কোম্পানির একজন প্রাক্তন কর্মী এবং হুইসেল ব্লোয়ার। 2019 সালে তিনি বোয়িং 787 ড্রিম লাইনারের উৎপাদন প্রক্রিয়ার নিরাপত্তা এবং গুণমান নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন। তার অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে বোয়িংয়ের সম্পর্ক কি? এ নিয়ে বিশ্বজোড়া শোরগোল এবং বিতর্ক হয়। আর এই মানুষটির নাম আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে গতকাল আহমেদাবাদের সেই বোয়িং 787 ড্রিম লাইনারের দুর্ঘটনায় 250 জনের মৃত্যুর পরে। সে খবরের খুঁটিনাটি আপনারা এর মধ্যেই সবাই জেনেছেন। আগামী কয়েক মিনিটে আমি আপনাদের জানাবো এই বিমানটির সম্পর্কে কি কি অভিযোগ তুলেছিলেন অকালে মারা যাওয়া ওই মানুষটি, কিভাবে তাকে পদে পদে হেনস্থা করা হয়েছিল। এছাড়া আরও জানাবো রিচার্ড কুয়েভাস এবং স্যাম সালেফোর নামের ওই সংস্থার আরও দুজনের কথা। কি কি মারাত্মক অভিযোগ তুলেছিলেন তারাও। কোনো টেকনিক্যাল জটিলতায় না গিয়ে খুব সরলভাবে এই চাঞ্চল্যকর ঘটনাগুলি আপনাদের সামনে আনব। ভিডিওটি পুরোটা দেখে এটিকে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বোয়িং সংস্থার লন্ডনগামী ড্রিম লাইনার বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার পরেই কি করে ভেঙে পড়ল তা এখনো রহস্য। কিন্তু এর মধ্যেই এই বিমানটির সম্পর্কে ভালো মন্দ দুটি কথাই শোনা যাচ্ছে। কিন্তু বোয়িং সংস্থার 3 জন কর্মী জন বার্নেট, রিচার্ড কুয়েভাস এবং স্যাম সালেফোর আলাদা আলাদা করে এই বিমানটি সম্পর্কে কি কি অভিযোগ এনেছিলেন। জন বার্নেটের কথাতেই প্রথমে আসি। তার অভিযোগগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বোঝা যায় বিশ্বখ্যাত দুটি সংবাদ মাধ্যম তার সাক্ষাৎকার নেওয়ায়। 2019 সালে বার্নেট নিউ ইয়র্ক টাইমস এবং বিবিসির সাক্ষাৎকারে এই অভিযোগগুলো প্রকাশ্যে আনেন। এরপর শুরু হয় তদন্ত। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA তার কিছু অভিযোগের সত্যতাও পায়। পরে তারা বোয়িংকে সংশোধনমূলক পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছিল। কে ছিলেন এই জন বার্নেট? তিনি 32 বছর ধরে বোয়িংয়ে কাজ করেছিলেন, যার শেষ 7 বছর মানে 2010 থেকে 2017 সাল পর্যন্ত তিনি দক্ষিণ ক্যারোলিনার উৎপাদন কারখানায় কোয়ালিটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। আর এই কারখানাটাতেই বোয়িং 787 ড্রিম লাইনার তৈরি হয়। মানে বার্নেট এই ড্রিম লাইনারের কোয়ালিটি দেখতেন। আসুন এবার জানি কি কি অভিযোগ করেছিলেন জন বার্নেট। তার অভিযোগ ছিল, 1. বোয়িং উৎপাদনের গতি বাড়াতে এবং খরচ কমাতে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করছিল। 2. ফ্লাইট কন্ট্রোল তারের কাছে ধাতব শেভিং পাওয়া গিয়েছিল, যা বিমানের নিরাপত্তার জন্য বড় থ্রেট হতে পারে। 3. প্রায় 25% অক্সিজেন সিস্টেম ত্রুটিযুক্ত ছিল, যা জরুরি অবস্থার সময় কাজ নাও করতে পারে। 4. ত্রুটিপূর্ণ যন্ত্রাংশগুলি পরীক্ষা করার পদ্ধতি ঠিকমতো মেনে চলা হতো না। ত্রুটিযুক্ত অংশগুলোকে বিমানে বসানো হতো। এই অভিযোগ আনার পরেই বোয়িং তার বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে শুরু করে বলে বার্নেট অভিযোগ জানাতে থাকেন। তার অভিযোগ ছিল কোম্পানি তার চরিত্রের উপর আঘাত করতে শুরু করে। তাকে কর্মজীবনে নানা বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়। চূড়ান্ত হেনস্থার শিকার হয়ে 2017 সালে শেষ পর্যন্ত স্বাস্থ্যের কারণে তাকে অবসর নিতে হয়। এরপরেও অবশ্য হাল ছাড়েননি তিনি।
সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া ছাড়াও হুইসেল ব্লোয়ার হিসেবে তিনি বোয়িংয়ের বিরুদ্ধে মামলাতেও অংশ নেন। বার্নেট মৃত্যুর সময় বোয়িংয়ের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মামলার সাক্ষ্য দিচ্ছিলেন। এই মামলাটির শুনানি তার মৃত্যুর কয়েকদিন পরেই 2024 জুন মাসে বিচারের জন্য নির্ধারিত ছিল। এই মামলা বোয়িংয়ের উৎপাদন প্রক্রিয়া এবং নিরাপত্তা নিয়ে অনেক তথ্য সামনে আনতে পারত বলে অনেকে মনে করেন। বার্নেট দাবি করেছিলেন তার অভিযোগের কারণেই বোয়িং তাকে চূড়ান্ত হেনস্থা করেছে, তার পেশাগত জীবন শেষ করে দিয়েছে। তার পরিবার এবং আইনজীবীরা বলেন এই চাপের কারণেই তিনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি এবং উদ্বেগ ও বিষণ্ণতায় ভুগছিলেন। এটাও তার মৃত্যুর কারণ হতে পারে। তবে বার্নেটের একজন বন্ধু ওই সময় দাবি করেছিলেন তিনি তাকে বলেছিলেন, যদি আমার কিছু হয় তবে তা কিন্তু নিজেকে নিজেই শেষ করা হবে বলে মনে করো না। এই বক্তব্য এবং মৃত্যুর টাইমিংয়ের জন্য সামাজিক মাধ্যমে ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়ে পড়ে। চার্লসটন পুলিশ অবশ্য তাদের তদন্তে তিনি নিজেকে নিজেই শেষ করেছেন বলে সিদ্ধান্তে আসে। এ নিয়ে প্রচুর বিতর্কও হয়। বার্নেটের পরিবার গত বছর 2025 সালের মার্চে বোয়িংয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ বোয়িংয়ের প্রতিশোধমূলক আচরণ এবং হেনস্থার জন্যই তার মানসিক অবস্থার অবনতি হয়েছিল। কিন্তু জন বার্নেট তো একা নন। বোয়িংয়ের আর এক কর্মী রিচার্ড কুয়েভাসও একই অভিযোগ করেন। তিনিও সংবাদ মাধ্যমকে জানান ড্রিমলাইনার 787 বিমানটির নকশাতেই নাকি গোলমাল আছে। নিরাপত্তার কোনো নিয়ম মেনেই নাকি এই বিমানটি তৈরি করা হয়নি। তার এই কথা নিয়ে শোরগোল পড়ে যায়। এরপরে রিচার্ড অভিযোগ করেন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আরও আছে। এরপরে নাম আসে স্যাম সালেফোরের। বোয়িংয়ের প্রাক্তন ইঞ্জিনিয়ার ছিলেন স্যাম। তিনি দাবি করেন বাণিজ্যিক লাভের জন্য এবং দ্রুত উৎপাদন করতে গিয়ে বোয়িং নিরাপত্তা এবং গুণমান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন 787-এর ফিউজলেজের কিছু অংশ সঠিকভাবে সংযুক্ত না হওয়ায় কাঠামোগত ঝুঁকি তৈরি হয়েছে। তার এই অভিযোগ 2024 সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। এর ফলে ওই সময় বোয়িংয়ের শেয়ার মূল্য 2% পড়ে যায়। 2020 সালে এফএফ এর পক্ষ থেকে বোয়িংয়ের দক্ষিণ ক্যারোলিনার কারখানায় তদন্ত চালানো হয়েছিল। দেখা যায় কিছু বিমানের ফিউজলেজে ফাঁক এবং সংযোগের ত্রুটি রয়েছে। এর ফলে বোয়িংকে বেশ কিছু বিমানের ডেলিভারি বন্ধ করে দিতে হয়। ভারতেও কিন্তু এই বিমানটি নিয়ে অভিযোগ উঠেছিল। টাটারা এয়ার ইন্ডিয়া কিনে নেওয়ার আগে এটি ছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে এই ড্রিমলাইনার কেনার প্রস্তাব আসে। ওই সময় যোজনা কমিশনের নিযুক্ত প্রযুক্তিবিদরা বিমানটির কাঠামোর বহর এবং তার ডানার দৈর্ঘ্যের মধ্যে সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিপুল দামে এই বিমান কেনা কতটা লাভজনক হবে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। 2016 সালে বিমান মন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা সংসদে জানান এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার আসার পরেই তাতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। এর আগে 2013 সালে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএফ এর নির্দেশে ডিসিজিএ সমস্ত 787 বিমান বসিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। পরে দাবি করা হয় প্রয়োজনীয় মেরামত করার পরে বিমানগুলিকে ফের ওড়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। এবার একটা প্রশ্ন, এক একটি ড্রিমলাইনারের দাম কত? 2011 সালে যখন এয়ার ইন্ডিয়া এই বিমানের বরাত দেয় তখন এর এক একটির দাম ছিল $18.5 কোটি, মানে প্রায় 1500 কোটি টাকা করে। এর আগেও কি এই বিমানের দুর্ঘটনা ঘটেনি? তথ্য বলছে 2013 সালের জানুয়ারি মাসে বোস্টনে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ড্রিমলাইনারে পার্কিংয়ে থাকার সময় ব্যাটারি থেকে আগুন ধরে যায়। একই মাসে জাপান এয়ারলাইন্সের আরেকটি ড্রিমলাইনার মাঝ আকাশে ব্যাটারি অত্যন্ত উত্তপ্ত হওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ব্যাটারি এবং উৎপাদনের ত্রুটি ছাড়াও বোয়িং 787 নিয়ে অন্যান্য প্রযুক্তিগত অভিযোগও উঠেছে। এর মধ্যে রয়েছে হাইড্রোলিক সিস্টেমের সমস্যা। একাধিক ড্রিমলাইনারে হাইড্রোলিক সিস্টেমের ত্রুটি ধরা পড়েছে যা ফ্লাইট নিয়ন্ত্রণে ঝুঁকি তৈরি করতে পারে। 2.
মাঝ আকাশে ঝাঁকুনি। 2024 সালে স্পেন থেকে উরুগুয়ে যাওয়ার সময় একটি ড্রিম লাইনার তীব্র ঝাঁকুনির শিকার হয়। এতে 30 জন যাত্রী আহত হন। পরে বিমানটি ব্রাজিলে জরুরি অবতরণ করে। এবার আসুন এসব নিয়ে বোয়িং কি বলছে সেই প্রসঙ্গে। বোয়িং বারবার দাবি করেছে তারা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ব্যাটারি সমস্যার পর তারা ডিজাইনে পরিবর্তন এনেছে এবং উৎপাদন ত্রুটির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত এবং মেরামতের কাজ শুরু করেছে। তবে সমালোচকরা বলেছেন বোয়িং বাণিজ্যিক লাভের প্রতি অতিরিক্ত মনোযোগ দেয় এবং খরচ কমানোর চেষ্টা করে এবং সেই জন্য তারা নিরাপত্তার সঙ্গে আপোষ করে। বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি ওর্টবার্গ 2024 সালে দায়িত্ব নিয়েছেন। তিনি আহমেদাবাদ দুর্ঘটনাকে তার জন্য একটা বড় পরীক্ষা হিসেবে মন্তব্য করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কোম্পানি তদন্তে স্বচ্ছতা বজায় রাখবে এবং প্রয়োজনীয় সংস্কার করবে। সত্যি কি স্বচ্ছভাবে তদন্ত করা হবে? এ ব্যাপারে আপনার মতামত কি জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।